তারেক রহমানের অতিরিক্ত ইরান প্রেমে এবার কি সত্যি বাংলাদেশের উপর ক্ষেপে গেছে ইসরায়েল? এ কারণে কি বাংলাদেশকে শিক্ষা দিতে ভারতের সাহায্য নিয়ে ইসরায়েল ভয়ঙ্কর ছক কষে যাচ্ছে? কিন্তু বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার এমন এক অদ্ভুত চাল দেওয়া হয়েছে যা দেখে বাঘা বাঘা পরাশক্তিদের একেবারে ভিমড়ি খাওয়ার মতো দশা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন রীতিমতো টালমাটাল, ঠিক তখনই তারেক সরকার এমন এক ভেলকি দেখিয়েছে যা অনেকেরই রাতের ঘুম হারাম করে দিয়েছে। একটু খেয়াল করলে দেখা যায়, সৌদি আরব বা দুবাইয়ের মতো প্রভাবশালী দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের ভয়ে একেবারে লেজ গুটিয়ে গর্তে পালানোর পথ খুঁজছে, তখন বাংলাদেশ সম্পূর্ণ উল্টো পথেই যেন হাঁটছে। তারেক রহমান অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে যুদ্ধাহত মানুষদের জন্য ইরানে জরুরি ঔষধ পাঠিয়েছেন। ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে এমন একটি সিদ্ধান্ত নেওয়া চারটিখানি কথা নয়। একজন অত্যন্ত চতুর খেলোয়াড়ের মতোই তারেক রহমান সব দিক দারুণভাবে সামাল দিয়ে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও বেশি মজবুত করেছেন। তারেক দলের এই জাদুকরি চালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে এখন রীতিমতো হাঁসফাঁস হওয়ার মতো অবস্থা। পেন্টাগনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ এতটাই গভীর হয়েছে, তাদের রীতিমতো ঘাম যেন ছুটে যায়। ওদিকে ইরানের প্রতি তারেক সরকারের এই অদ্ভুত টান দেখে তেল আবিবের কর্তারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। ফিলিস্তিনিদের নিজেদের ভিটেমাটি ছাড়া করে অন্যের জমি গিলে খাওয়ার যে শয়তানি উল্লাসে ইসরায়েল মেতে উঠেছে, সেখানে তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ তাদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। ইসরায়েল খুব ভালো করেই টের পাচ্ছে তাদের বহুদিনের সাজানো গোছানো সব হিসেব নিকেশ একেবারে জগা খিচুড়ি পাকিয়ে গেছে। এই চরম অপমানের শোধ নিতেই তো তারা এখন হয়তো নতুন করে শয়তানি চাল চালতে শুরু করেছে। সরাসরি বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস না পেয়ে তারা এবার পেছনের দরজা দিয়ে এক ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে। আর এই কাজে তারা নরেন্দ্র মোদীর ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের একেবারে নাকের ডগায় এসে আস্তানা গাড়ার বিশাল এক ফন্দি এঁটেছে। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তরাঞ্চলের রাজ্যগুলো এমনিতে সারা বছর নানা রকমের দ্বন্দ্বে হাবুডুবু খায়। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই এলাকাগুলো এখন নতুন এক চাপরান্তের আকড়ায় পরিণত হয়েছে। আর এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যই সেখানে হঠাৎ করে ইসরায়েলি গোয়েন্দাদের আনাগুনা জাদুর মতো বেড়ে গিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মোদী সরকার এখন আর একদম মুখে কুরু পেটে বসে আছে এবং ইসরায়েলকে সব ধরনের মদদ নিয়ে নিচ্ছে। ভারতের এই রহস্যময় নীরবতার সুযোগ নিয়ে হয়তো ইসরায়েল বাংলাদেশের একেবারে সীমানার কাছে এসে নিজেদের বিষাক্ত জাল বিছানো শুরু করেছে। তবে কি সত্যি তারেক সরকারের ইরান নীতিতে ছ্যাঁকা খেয়ে ইসরায়েল এখন মোদীর সহায়তায় বাংলাদেশকে চরমভাবে নাস্তানাবুদ করার জন্য উঠে পড়ে লেগেছে? সীমানার উপরে রাতের অন্ধকারে আসলে কি ঘটছে, যা শুনলে আপনার আক্কেল গুরুম হয়ে যাবে। গভীর রাতে ভারতের মাটি থেকে যখন বিশেষ বিমানে ২৫০ জন ভারতীয় নাগরিক সোজা ইসরায়েলি বিমানবন্দরে গিয়ে নামে, তখন তাদের সাদরে গ্রহণ করতে নীল সাদা বেলুন নিয়ে হাজির হয় খোদ ইসরায়েলি বড় কর্তারা। ওপর থেকে দেখলে মনে হয় এটি হয়তো শুধু ধর্মের টানে ফিরে যাওয়া একটি সাদাসিধে গল্প, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে মানুষের সংখ্যা বদলানোর একেবারে পিক চমকানো এক মাস্টার প্ল্যান। এই মানুষগুলো আসলে কারা, বা তারা কেনই বা তারা হঠাৎ করে এমন বিপদের জায়গায় উড়ে যাচ্ছে? মূলত ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যে থাকা কুকি সম্প্রদায়ের একটি অংশ নিজেদের দাবি করে প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া মানুষ হিসেবে। তাদের নতুন নাম দেওয়া হয়েছে বেনে মেনাশে। সহজ কথায়, প্রাচীনকালে ইসরায়েল মোট ১২টি দল দিয়ে তৈরি হয়েছিল। এর মধ্যে মোনসে নামের দলের বংশধর, এবং এরাই এদের পরিচয় দেয়। হাজার হাজার বছর ধরে পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীনের বিশাল পথ পেরিয়ে তারা নাকি একসময় এই ভারতের মাটিতে এসে বসতি গড়ে তুলেছিল। এই কুকি সম্প্রদায়ের মানুষের চেহারা তিব্বত ও চীনের ছাপ একদম পরিষ্কার। তাদের মুখের ভাষাও পুরোপুরি তিব্বত বর্মী ঘরানার। তবুও ইসরায়েলে কিছু মানুষ হঠাৎ করেই দাবি করে যে কুকিদের কিছু পুরনো অভ্যাসের সাথে ইহুদিদের অদ্ভুত কিছু মিলও রয়েছে। বিপদের সময় তারা নাকি বাঁচার জন্য মানাসে জাতীয় শব্দ উচ্চারণ করে, আর এই সামান্য কথার উপর ভিত্তি করে ইসরায়েল তাদের আপন করে নেওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। তাদের এই ভেলকিবাজি দেখে অনেকে রীতিমতো হোঁচট খাচ্ছে। ইসরায়েলের সাধারণ মানুষদের নিয়ে একেবারে পুতুলের মতো যেন ল্যাজে খেরাচ্ছে। কিন্তু ইসরায়েল কেন এত বছর পর হাজার মাইল দূরের এই ভিনদেশী চেহারার ভারতীয়দের বুকে টেনে নিতে চাইছে? এর আসল কারণ খুঁজলে যে কারো চক্ষু যেন চড়ক গাছ হতে পারত। আদতে সাম্প্রতিক ঝামেলার পর থেকে ইসরায়েল একেবারে নাকাল অবস্থায় আছে। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে যে বসতিগুলো ইসরায়েলের গায়ের জোরে গড়ে উঠেছে, সেখানে স্থায়ীভাবে থাকার জন্য প্রচুর মানুষ দরকার।
সাধারণ ফিলিস্তিনিদের নিজেদের মাটি থেকে চিরতরে তাড়িয়ে দেওয়ার পর সেই খালি জায়গা পূরণের জন্য ইসরায়েল এখন যাকে পাচ্ছে তাকেই যেন ধরে আনছে। বিশ্বের যে প্রান্তেই তারা সামান্য ইহুদি পরিচয়ের গন্ধ পায়, সেখান থেকেই জাদুমন্ত্রের মতো মানুষ উড়িয়ে আনে। তাদের এই ছালছুতরি দেখে তো গোটা বিশ্ববাসী রীতিমতো ভিমরি খাচ্ছে। অন্যদিকে এই ঝামেলার কারণে ইসরায়েল তাদের এলাকায় ফিলিস্তিনি শ্রমিকদের ঢোকা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। নেপাল ও থাইল্যান্ডের মতো দেশের শ্রমিকরাও প্রাণের ভয়ে ইসরায়েল ছেড়ে বাপ বাপ বলে পালিয়েছে। ফলে তাদের দালান কোঠা বানানোর কাজ এবং চাষাবাদ একেবারেই যেন বন্ধ হয়ে যায়। এ কারণে শ্রমিকের অভাবে নেতানিয়াহুর সরকার এখন একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই বিশাল অভাব মেটাতে মরিয়া হয়েছেন ইসরায়েল, এবং ইসরায়েলে এখন মণিপুরের সহজ সরল মানুষগুলোকে সস্তা শ্রমের পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। মণিপুরের চরম অভাব আর দীর্ঘদিন ধরে চলা সংঘাতকে ইসরায়েল নিজেদের স্বার্থে খুব চতুরভাবেই কাজে লাগাচ্ছে। মণিপুরের মানুষের আয় যেমন বছরে মাত্র $1200, সেখানে ইসরায়েলের আয় $55,000 বেশি। পেটে খাবার না থাকা আর প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকা একটি নিরীহ গোষ্ঠীর সামনে টাকারই বিশাল টোপ ঝুলিয়ে ইসরায়েল মূলত তাদের ঢাল হিসেবেই ব্যবহার করছে। মোট কথা, ফিলিস্তিনিদের সবকিছু কেড়ে নিয়ে সেখানে ভারতীয়দের বসিয়ে ইসরায়েল এক নির্মম খেল দেখাচ্ছে। অথচ ইসরায়েলের নাগরিকত্ব পাওয়ার জন্য এই ভারতীয়দের অত্যন্ত কঠোর শর্ত মেনে নিতে হয়েছিল। তাদেরকে অবশ্যই ইহুদি ধর্ম বদলাতে হবে। এর মাধ্যমে তাদের ভণ্ডামি একেবারে পরিষ্কার হয়ে যায়। ধর্মকে কেবল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইসরায়েলরা নিজেদের পেট ভরাচ্ছে। এই লুটেরা স্বভাবের জন্য ইসরায়েল কর্তারা সত্যি সত্যি ধোলাই খাওয়ার যোগ্য। সব ঘটনার হিসেব মেলালে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যায়। ইসরায়েল শুধু শ্রমিক নিচ্ছে না, তারা ভারতের এই 7 সিস্টারে নিজেদের একটি স্থায়ী জায়গা বানানোর পায়তারা করছে। তারেক সরকারের ইরান প্রেমের কারণে কি ইসরায়েল বাংলাদেশের এত কাছে এসে ওত পেতে বসেছে? এই প্রশ্ন তো এখন অনেকেরই মাথা খারাপ করে দেয়। এই দাবার বোর্ডে এখন কার চাল বা কার দিকে ঘুরে যায় তা থেকে বলা যায় একেবারে অসম্ভব। এই 7 সিস্টার্স এলাকার সীমানা একদিকে চীনের সাথে, অন্যদিকে মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত। তবে এই জায়গায় ইসরায়েলের মতো একটি আগ্রাসী রাষ্ট্রের প্রবেশ বাংলাদেশের নিরাপত্তার জন্য এক বিশাল বিপদের গন্ধ। হয়তো ইসরায়েল চাইছে বাংলাদেশকে একেবারে জাতাকলের মধ্যে ফেলে সাইজ করতে। আগামী দিনে এই অঞ্চলে কোনো বড় ধরনের ঝামেলা তৈরি হলে ইসরায়েল এই সীমান্তগুলোকে বাংলাদেশের বিক্ষুব্ধ খুব চালাকির সাথে ব্যবহার করতে পারে। ধর্ম এবং শেকড়ের সন্ধানের আড়ালে এখনকার দলগুলোর সাথে ইসরায়েল যদি কোনো ধরনের গোপন সম্পর্ক তৈরি করে ফেলে, তবে তা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। একদিকে যখন কোনো দলের নিরাপত্তার কথা বলে হাজার মাইল দূরে এসে তাদের সরিয়ে আনা হয়, তখন নিজ ভূমিতে থাকা সাধারণ ফিলিস্তিনিদের অধিকার ইসরায়েলি বুটের নিচে প্রতিনিয়ত পিষে ফেলা হচ্ছে। নিরাপত্তার ভুল বাহানা দেখিয়ে তারা ফিলিস্তিনিদের তাড়াচ্ছে এবং তাদের জমি অন্যায়ভাবে দখল করছে। ইসরায়েলের এই মাতব্বরি একেবারে সীমা ছাড়িয়ে গেছে। বড় দেশগুলোর চরম নীরবতা এই লুটেরারদের আরও বেশি বেপরোয়া করে তুলেছে। আর আজ এখন সরাসরি আমাদের সীমান্তগুলোতে এসেই পড়ছে। ভারত এবং ইসরায়েলের এই সম্মিলিত গোপন চালের বিপরীতে তারেক সরকার কিভাবে নিজেদের অবস্থান আরও শক্ত করবে, সেটাই এখন দেখার বিষয়। তারেক রহমান যেভাবে চতুর চাল দিয়ে সবকিছু ব্যালেন্স করছেন, তাতে ইসরায়েলের ঘোল খাওয়ার দিন কিন্তু খুবই কাছে চলে এসেছে। তারেক সরকারের এই কড়া জবাব ইসরায়েলের জন্য একটা বড় আক্কেল সেলামি হয়ে দাঁড়াবে বলেই অনেকেই মনে করছেন, সমালোচকদেরও দাবি। বাংলাদেশের সীমানার এত কাছাকাছি ইসরায়েলি গোয়েন্দা ও স্বার্থের এই উপস্থিতি কোনোভাবেই ভালো কিছু নয়। এই ভয়ঙ্কর ছক রুখে দিতে হলে এখনই সর্বোচ্চ চোখ কান খোলা রাখাটা অত্যন্ত জরুরি। ইসরায়েল আর ভারত মিলেমিশে বাংলাদেশের বিরুদ্ধে যে গোপন দুশ্মনী আর শয়তানি চাল চালছে, তা রুখতে তারেক সরকার এখন পুরোপুরি কোমর বেঁধে মাঠে নেমেছে। তারা হয়তো ভেবেছিল খুব সহজেই সীমানার কাছে বসে বাংলাদেশকে প্যাচে ফেলে বাজি মাত করবে, কিন্তু তাদের এই জঘন্য চক্রান্তের উচিত শিক্ষা দিতে বাংলাদেশ এখন আগের চাইতে অনেক বেশি প্রস্তুত। আগামী দিনে এই লুটেরা আর চক্রান্তকারীদের এমন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যে তারা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখবে। মোদি এবং নেতানিয়াহুর সাজানো সব ফন্দি এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। এখন তাদের নিজেদের মান বাঁচাতে বাপ বাপ বলে লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো রাস্তাই যেন খোলা থাকবে না।